দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বাজার ভিত্তিক সুদ হারে সুফল আসতে পারে, মূল্যস্ফীতিতে বিনিয়োগে পড়তে পারে নেতিবাচক প্রভাব। মাইল্ড হাইব্রিড গাড়িকে ফসিল ফুয়েলের আওতায় ফেলে বাড়তি কর আদায়, বাড়বে গাড়ির দাম। অনিয়মের অভিযোগে আবারও বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার, ইতালির ভিসা পেতেও ভোগান্তি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বাজার ভিত্তিক সুদ হার চালুর ফলে দেশে মূল্যস্ফীতির হার কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এর ফলে বিনিয়োগের পরিমাণও কমে যেতে পারে বলে আশঙ্কা তাদের। অবশ্য ব্যাংকাররা বলছেন, শিল্প খাতের প্রবৃদ্ধি ধরে রাখার স্বার্থে নমনীয় রাখা হবে এসএমই, কৃষি সহ ক্ষুদ্র শিল্পের সুদ হার। সামগ্রিকভাবে সুদ হারে এমন পরিবর্তন আসবে না যাতে বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 2020 থেকে 2023-এর মাঝামাঝি সময় পর্যন্ত ব্যাংক ঋণ ও আমানতের সুদ হার স্থির ছিল 9.6। গেল বছরের জুন থেকে যা তুলে নেওয়া হয়, প্রবর্তন করা হয় স্মার্ট সুদ হার। দেশে বাড়তে থাকা মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে সুদ হার উঠে যায় 13.5%, কিন্তু তাতেও কমেনি মূল্যস্ফীতি। এমন বাস্তবতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় কিস্তির অর্থচারের শর্ত হিসাবে চলতি মাসে দেশে চালু করা হয় বাজার ভিত্তিক সুদ হার। এতে সুদ হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন দেশের ব্যবসায়ীরা। যদিও ব্যাংকাররা বলছেন, বাজার ভিত্তিক হলেও সুদ হার খুব বেশি বাড়ার সুযোগ নেই। আমরা এই মুহূর্তে খুব একটা মেজর কোনো মুভমেন্টে যাব না। মার্কেটটাকে তো দেখার ব্যাপার আছে। আমরা উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং ইন দ্য মার্কেট যেটা একটা অ্যানার্কিজমের মতো হয়ে যাবে, যে দেখে যাক সরকার ছেড়ে দিয়েছে, এটা 15 চার্জ করো, এটা 16 চার্জ করো। এটা কিন্তু আমাদের মধ্যে পড়ে। উই অলসো নিড টু অ্যাক্ট রেসপন্সিবলি। আমরা যেমন চিন্তা করছি 14 বেশি চার্জ করা যাবে না। আমরা চেষ্টা করছি যে এসএমইতে, এগ্রি ফাইন্যান্সিংয়ে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেড, এটা যেন এটা রেট কম থাকে। কারণ আমাদের দেশে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ চাই, আমাকে কিন্তু খুব হাই করা যায়। সো ওটা হচ্ছে মেইন ইম্পোর্ট ওখানে। প্লাস আমরা এসএমই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ইকোনমি ফর দ্যাট। অর্থনীতিবিদদের মতে, সুদ হার বাজার ভিত্তিক করায় মানুষের ব্যাংকে টাকা রাখার প্রবণতা বাড়বে। এতে করে কমবে ব্যাংক বহির্ভূত টাকার পরিমাণ, যা টেনে ধরতে পারে মূল্যস্ফীতির লাগাম। তবে এর প্রভাবে কমতে পারে বিনিয়োগের পরিমাণও। মানুষের একটা প্রবণতা থাকবে যে ব্যাংকিং সিস্টেমের মধ্যে টাকাটাকে রাখা, এক নম্বর। হ্যাঁ, যেহেতু সুদের হার বেড়েছে, তার ফলে যেটা হবে যে হয়তো বাজারে যথেষ্ট পরিমাণে যদি আমাদের টাকা না থাকে, তাহলে আমরা দেখতে পারি যে মূল্যস্ফীতির উপরে হয়তো একটা নিম্নগতি একটা প্রভাব থাকবে। এটার সঙ্গে আরেকটা জিনিস হবে, যেহেতু সুদের হার বেড়েছে, যারা ব্যাংক থেকে বড় করে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করেন, তাদের জন্য কিন্তু বিনিয়োগ করাটা একটু কঠিন হবে। ফলে সেখানেও কিন্তু আমরা দেখতে পারি যে হয়তো খানিকটা বিনিয়োগ কমে যাবে, এবং ফলশ্রুতিতে যেটা হতে পারে যে ওভারঅল আমাদের যে টাকার যে একটা বড় রকমের চাহিদা থাকে, সেটা যদি কমে আসে বাজারে, তাহলে কিন্তু এটাও কিন্তু মূল্যস্ফীতির যে গতি, সেটাকে কিন্তু নিচে নামিয়ে আনার চেষ্টা করবে। সব কিছুই কন্ট্রোল মেকানিজম কিছু করতে পারবেন না, আপনাকে মার্কেটকে ছেড়ে দিতে হবে। আপনি যে বাচ্চাটা হাঁটতে শিখছে, সে তো পড়তে পড়তে কিন্তু সে আলটিমেটলি হাঁটবে। সো আমার কিছু মেকানিজমে কিছু কিন্তু হয়তো সমস্যা হতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু উই হ্যাভ টু ম্যাচিওর। আমি তো সারাক্ষণ এই সাবসিডি সাপোর্ট নিয়ে থাকতে পারবো না। আমাকে আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কম্পিট করতে হয়, আমাকে সেই লেভেল অফ ইয়েতে আমাকেও করতে হবে। ইনিশিয়ালি হয়তো একটু আপনার কাছে একটু অস্বস্তি লাগতে পারে, বাট অ্যাজ টাইম গোজ বাই, এটা কিন্তু আস্তে আস্তে হয়ে যায় এবং সব কিছু তখন ওই সিস্টেমে কাজ করে একটা তবে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে যে হারে ঋণ নিচ্ছে, বেসরকারি খাতে ঋণের চাহিদাও যদি সে পরিমাণ বাড়ে, তাহলে সুদ হার আশঙ্কাজনক হারে বাড়তে পারে বলে শঙ্কা ব্যাংকারদের। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জাতীয় অর্থবিল নীতি মেনে আমদানি সত্ত্বেও বন্দরে আটকে রাখা হয়েছে হাইব্রিড গাড়ি। মাইল্ড হাইব্রিড গাড়িকে ফসিল ফুয়েলের আওতায় ফেলে আদায় করা হচ্ছে অতিরিক্ত শুল্ক ও জরিমানা। ইতোমধ্যে বন্দরে আটকা পড়েছে প্রায় অর্ধশত গাড়ি। ব্যবসায়ীদের দাবি, শুল্ক বাড়াতে হলে এই নীতি পরিবর্তন করতে হবে, তা না হলে বাড়তি দামের বোঝা টানতে হবে ক্রেতাকে। ফাতিমাতুজ জোহরা রিপোর্টে বিস্তারিত। পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী বলে বিশ্বে হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ছে। ব্যতিক্রম নয় বাংলাদেশেও। বর্তমানে দেশে যত গাড়ি আমদানি হয়, তার 40%ই হাইব্রিড গাড়ি। 3 ধরনের গাড়ির মধ্যে ফুল হাইব্রিড চলে লিথিয়াম ব্যাটারিতে, প্লাগ ইন গাড়ি চলে ব্যাটারি ও বিদ্যুতে, আর মাইল্ড হাইব্রিড চলে ব্যাটারি ও জ্বালানি তেলে। এই মাইল্ড হাইব্রিড গাড়ি থেকে সম্প্রতি অতিরিক্ত শুল্ক ও জরিমানা আদায় করছে শুল্ক বিভাগ, এমন অভিযোগ আমদানিকারকদের। সরকারের আমদানি পলিসি অনুযায়ী বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসছে দীর্ঘ কয়েক বছর যাবত।
এবং এখনও সেই পলিসি অনুযায়ীই আসতেছে, এখানে পলিসির কোনো ব্যত্যয় ঘটে নাই। পলিসিতে বলা আছে হাইব্রিড গাড়ি, এবং এই হাইব্রিডের নানান ভেরিয়েশন থাকতে পারে, সেই ভেরিয়েশনের গাড়িগুলোই কিন্তু আসছে। আমরা সেই গাড়িগুলা হাইব্রিড নামে গাড়ি এনেছে কিনা, এটা যদি হাইব্রিড না হয় তাহলে আমাদেরকে আটকাতে পারে, তাহলে বলতে পারে আমরা মিস্টেক ক্লিয়ার করেছি। যদি হাইব্রিড হয়ে থাকে সেখানে কোনটা মাইল্ড হলো, কোনটা লিথিয়াম ব্যাটারি হলো, কোনটা প্লাগ ইন হাইব্রিড, এই ভেরিয়েশনে যদি যেতে হয় তা সরকার তো আগেই পলিসি করা উচিত ছিল। এক দশক আগে ২৫০০ সিসি পর্যন্ত বিলাসবহুল হাইব্রিড গাড়ি আমদানিতে সর্বোচ্চ ২৫০% শুল্ক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় এনবিআর। তবে গেল প্রায় ৩ মাস ধরে কোনো প্রজ্ঞাপন ছাড়াই মাইল গাড়ি সম্পূর্ণ হাইব্রিড নয় দাবি করে বন্দরে আটকে দেওয়া হয় প্রায় অর্ধশত গাড়ি, যা ছাড়িয়ে আনতে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে আমদানিকারকদের। বিক্রেতারা বলছেন এতে গাড়ির দাম বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত টানতে হবে ক্রেতাদের। পরিবেশের উপরে যখন সরকার এত সচেষ্ট, তাহলে এটা তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এক কথায় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা তো শুল্ক আরও কমানো উচিত, এটাকে ফ্যাসিলিটেট করা উচিত। কিন্তু এটাকে তা না করে এটাকে এই যে ব্যুরোক্রেসি পেচের মধ্যে ফেলে এটাকে সংকুচিত করা, এটা তো অ্যাকচুয়ালি ডাবল স্ট্যান্ডার্ড, এটা সরকারের মূল পলিসির সাথে যাচ্ছে না। ওপেন আলোচনা হোক, ডিবেট হোক, এক্সপার্ট অপিনিয়ন আসুক, ভালো মন্দ এখানে বুয়েটকে ইনভলভ করা হোক, পরিবেশকে ইনভলভ করা হোক, তারা বলুক কোন গাড়িটা কি, যে গাড়িগুলো এখানে কন্ট্রিবিউশন পরিবেশের জন্য ভালো কন্ট্রিবিউশন করবে তাদেরকে ফ্যাসিলিটেট করা উচিত। মাইল্ড হাইব্রিড যদি আপনি অ্যালাউ করে থাকেন আর কেউ যদি আমদানি করে থাকে মাইল্ড হাইব্রিড, সেটা তো জরিমানা হতে পারে না, সেখানে শুল্ক কর আপনি বেশি দাবি করতে পারেন যে শুল্ক কর বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমাকে এটা দিতে হবে, কিন্তু সেটাও বছরের মাঝামাঝি করাটা সমীচীন নয়। অতএব সম্পূর্ণ জিনিসটাকে একটা ব্যবসা বান্ধব দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। বর্তমানে হাইব্রিড গাড়িকে ১৩০% মতো শুল্ক দিতে হয়, আর ফসিল ফুয়েল নির্ভর গাড়ির শুল্ক ২০০% পর্যন্ত। সেই হিসেবে মাইল্ড হাইব্রিড গাড়িতেও অতিরিক্ত ১০০% বেশি শুল্ক আদায় করা হচ্ছে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অনিয়মের অভিযোগে আগামী মাস থেকে বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে আপাতত কর্মী না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। তবে যাদের এরই মধ্যে ভিসা হয়ে গেছে তাদের নিতে দেশটিকে অনুরোধ করেছে সরকার। বাংলাদেশিদের জন্য ইউরোপের বড় শ্রমবাজার ইতালিতে যেতেও কর্মীদের ভিসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। আরও জানাচ্ছেন মাশরুক রাহাত। চলতি বছর 4 মাসে বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে ৩,২২,০০০ কর্মীর। এর মধ্যে 2,১২,০০০ কর্মী গেছেন সৌদি আরব ও মালয়েশিয়ায়। ৩১শে মের পর বাংলাদেশ সহ 14টি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এতে শ্রমবাজারে তৈরি হয়েছে সংকট। এই সমস্যার সমাধানে যেসব কর্মীর এরই মধ্যে ভিসা হয়ে গেছে তাদের ৩১শে মের পরও নিতে মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ। পাশাপাশি শ্রমবাজারটি যাতে বন্ধ না হয় সেই চেষ্টাও চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের এমবেসিও চিঠি দিয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্টকে টাইম বাড়ানোর জন্য। টাইম বাড়াবে, আর টাইম বাড়ানোর আগেই আমরা বাইরের সাথে আলাপ করেছি, রিক্রুটিং এজেন্টদের সাথে বসেছি, বৈশা যাতে 31শে মের ভিতরে যাদের লিগ্যাল ডকুমেন্ট আছে তারা যাতে যাইতে পারে। বাজার তো খুলবে, কারণ এইটা হলো কি 14টি দেশের সাথে তাদের এগ্রিমেন্ট ছিল। বাংলাদেশিদের জন্য ইউরোপের বড় শ্রমবাজার ইতালিতে যেতেও কর্মীদের ভিসা পেতে দেরি হচ্ছে। এ নিয়ে আজ ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী। রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে তারা কাজ করছেন। And our objective as the embassy is in fact to do our job and provide these visas. But unfortunately sometimes there are many false documents, false applications, counterfeit and working permits obtained in a fraudulent way. যাদের সঠিক নিয়োগপত্র আছে তারা সবাই ভিসা পাবেন বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। It will take some time for all prospective applicants to actually be given an appointment, but their working permit is not expiring, and I want to reassure the public that it will take some time, but these times will arrive. একসাথে অনেক অ্যাপ্লিকেশন এসেছে, তার জন্য ডিলে হচ্ছে এবং এটার পিছনে তারা কাজ করতেছে যাতে তড়িৎ গতিতে ভিসা দেওয়া যায়।
লিগ্যালি যে ডকুমেন্ট নিয়ে যারা অ্যাপ্লাই করবে তারাই ভিসা পাবে। এদিকে মালয়েশিয়ার পর মালদ্বীপও আপাতত কর্মী নেওয়া বন্ধ রাখার কথা জানিয়েছে। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রথমবারের মতো দেশের মাথাপিছু গড় বার্ষিক আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসেবে এ তথ্য উঠে এসেছে। হিসেব বলছে ২০২৩-২৪ অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু গড় বার্ষিক আয় দাঁড়িয়েছে $২,৭৮৪। টাকার অঙ্কে যা প্রায় ৩,০৬,১৪৪ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে দেশের মাথাপিছু আয় ছিল $২,৭৪৯। অর্থাৎ গত এক বছরে মাথাপিছু আয় বেড়েছে $35। তবে মাথাপিছু আয় একজন ব্যক্তির প্রকৃত আয় নয়, দেশের অভ্যন্তরের মোট আয় আর রেমিটেন্স সহ যত আয় হয় তা ওই দেশের মোট জাতীয় আয়। সেই আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয়ের হিসেব করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোরবানির ঈদের বাকি 1 মাস, কিন্তু এখনই অনেকে খামারগুলোতে যাচ্ছেন গরু যাচাই বাছাই করতে। কেউ আবার আগেভাগেই বুকিং দিয়ে রাখছেন পছন্দের গরু। খামারিরাও ক্রেতাকে আকৃষ্ট করতে চলচ্চিত্র তারকাদের নামে নাম রাখছেন গরুর। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শাকিব খান দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা, আর জায়েদ খানের 14 লাখ। সিনেমার তারকা নয়, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার এক খামারের 2টি গরুর নাম এগুলো। রয়েছে অর্ধ কোটি টাকা দামের গরু হামজা, ওজন 11 মণ। কোরবানির ঈদের বাকি এখনো 1 মাস। এরই মধ্যে অনেকেই পছন্দের কোরবানির পশু আগাম বুকিং দিয়ে রাখছেন। চাহিদা অনুযায়ী প্রচুর গরু রয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে তাদের ইউনিক কালেকশন আছে। দেখলাম গরুগুলো ওখানে, ওনাদের এখানে রিজনেবল প্রাইস। যদি পছন্দ হয় তো কথাবার্তা বলে অ্যাডভান্স করে যাওয়ার ইচ্ছা আছে। ক্রেতারা পশু কেনার জন্য হাটের চেয়ে খামারগুলোর উপর বেশি আস্থা রাখছেন। তারা জানান, খামারগুলোতে ভালো পরিবেশে পশুর পরিচর্যা করা হয়, নিরাপত্তাও ভালো। অনেক ধরনের জাত আছে গরুর, শাহিওয়াল, পাকড়া, আর অনেক আছে, কাঙ্কড়া আছে। তবে এখানের যে পরিবেশটা মনোরম একটি পরিবেশ, তারপর যেভাবে ডেকোরেশন করা হয়েছে কাস্টমারদের আর কি অ্যাট্রাক্ট করার জন্য, খুবই সুন্দর। এসব খামারে দেশীয় গরুর পাশাপাশি অস্ট্রেলিয়ান, সিন্ধি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, ভুট্টি সহ বিদেশি নানা জাতের গরু, ছাগল ও মহিষ বিক্রির জন্য তৈরি করা হয়েছে বলে জানান খামারিরা। কোরবানির পশু তৈরি এবং এগুলোকে স্টেরয়েড মুক্ত রাখতে নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারে যে সমস্ত গরু ছাগল বিক্রি হচ্ছে সেগুলি মানসম্মত, কারণ আমরা প্রতিটি খামারিকে তাদেরকে উঠান বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলাম এবং উঠান বৈঠকে তারা স্টেরয়েড, গ্রোথ হরমোন, কেমিক্যাল বা অন্যান্য ক্ষতিকারক কোনো ওষুধ যাতে তারা ব্যবহার না করে সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলায় ৪,৩৩৭টি খামার রয়েছে, যা থেকে এবার প্রায় ৭০০ কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা সংশ্লিষ্টদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 22 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৭১-এ। বেচাকেনা হয়েছে ৫৯১ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৩৫টির, আর অপরিবর্তিত আছে ৫৬টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ মার্কেট দিনের শুরুতেই ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে, কিন্তু দিনের শেষ ভাগ এসে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার বৃদ্ধি পায়। ফলস্বরূপ মার্কেট প্রায় ২২ পয়েন্ট নেগেটিভ নিয়ে তার আজকের লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে ১০২টি কোম্পানির, শেয়ার মূল্য কমেছে ২২৫টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল ৫৬টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল ৫৯১ কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল টার্নওভার ছিল ৭৬৪ কোটি টাকা এবং চলতি সপ্তাহে ৩ দিনের এভারেজ টোটাল টার্নওভার ছিল ৫২০ কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার, এদের প্রায় ৪৩ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয়ত ছিল লাভেলো। গেনার লিস্টে প্রথমেই দেখতে পাচ্ছি ওয়াইপিএল কে, দ্বিতীয়ত ছিল মিথুন মিট। আইফোন বিক্রিতে বড় অঙ্কের ছাড় দিচ্ছে অ্যাপল। চীনের বাজারে নির্ধারিত কয়েকটি মডেলে $৩১৮ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় কোম্পানি হুয়াওয়ের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এমন উদ্যোগ অ্যাপলের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
বিশ্বে আইফোনের অন্যতম বড় বাজার চীন। সেই বাজারে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে আইফোন, বিক্রি কমছে ধারাবাহিকভাবে। হিসেব বলছে চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে আইফোন বিক্রি কমেছে 19%, যা গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। 2023 সালের প্রথম প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারের 19.7% ছিল আইফোনের দখলে, যা এখন নেমে এসেছে 15.7%। আইফোনের বিক্রি যখন কমছে তখন বেড়ে চলেছে হুয়াওয়ে ফোনের বিক্রি। 2020 সালে মার্কিন নিষেধাজ্ঞার ফলে যে সংকটে পড়েছিল তা অনেকটাই কাটিয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। গেল বছর মেট 60 ফোনটির মাধ্যমে নতুন করে নিজেদের সক্ষমতা জানান দেয় হুয়াওয়ে। মূলত তারপর থেকেই বাড়ছে হুয়াওয়ে ফোনের চাহিদা। চলতি বছর পিউরা 70 ফোন বাজারে আনার পর রীতিমতো চাপে পড়ে অ্যাপল। দামি ফোনের ক্ষেত্রে হুয়াওয়ে ফোনকে প্রাধান্য দিচ্ছে চীনা ক্রেতারা। মার্কেট ডাটার তথ্য বলছে চীনে হুয়াওয়ে আর অ্যাপলের বাজার এখন প্রায় সমান। গেল বছর চীনের বাজারের 9.3% ছিল হুয়াওয়ের দখলে। চলতি বছরের প্রথম প্রান্তিকে যা বেড়ে দাঁড়িয়েছে 15.5%। এমন অবস্থায় দেশটিতে আইফোনের বিক্রি বাড়াতে বড় অঙ্কের ছাড় ঘোষণা করেছে অ্যাপল। এখন থেকেই নির্ধারিত কয়েকটি মডেলে দেওয়া হবে $318 মূল্য ছাড়, যা এখন পর্যন্ত আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় মূল্য ছাড়ের ঘটনা। এর আগে গেল ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো চীনের বাজারে নির্ধারিত কয়েকটি মডেলে 500 ইউয়ান ছাড় দেয় অ্যাপল। হুয়াওয়ের পাশাপাশি ওপ্পো, ভিভো এবং শাওমির তৈরি স্মার্টফোনের চাহিদা বাড়ছে দেশটিতে। ফলে সামনের দিনে চীনে আইফোনের বিক্রি আরও কমতে পারে বলে পূর্বাভাস বিশ্লেষকদের। হিসেব বলছে 2023 সালে অ্যাপলের মোট আয়ের 17% এসেছে চীনের বিক্রি থেকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।